পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। গুরুপাদ পদ্মে কিছু ক্ষুদ্র উপলব্ধি, এগুলো ছোট ছোট আছে। গুরুপাদ পদ্মে ছিলেন অপ্রাকৃত জগতের এক কৃষ্ণের খাস কামরাজন, কৃষ্ণের খাস কামরাজন। গুরুমাদের কাছে, গুরুমাদ একদিন বসে আছে, একটা দিব্য মহাপুরুষ এসেছে, মহাপুরুষ এসেছে, এসে বলছে কী ব্যাপার, আপনি কাকে সিদ্ধান্ত? না, আমি যারা বড় বড় সাধু সন্ন্যাসী মহাজন তাদের নাম লিস্ট করতে আসলাম, সেই নাম লিস্টের মধ্যে তোমার নামটা আছে নাকি, আমি এই জন্য দেখতে আসি। বলে দেখুন তো আমার নাম আছে নাকি। গুরুমাদ জিজ্ঞাসা, খাতা খুলে দেখলো সর্বপ্রথমে গুরুমাদের নাম। বলে তোমার নাম তো সর্বপ্রথমে দেখছি, সর্বপ্রথমে তোমার গুরুমাদের নাম। সে দিব্য এক মহাপুরুষ এসেছিল, বলে দুধ বলছে, বলে আমি দুধ হিসাবে এসে সে দিব্য এ দেখে গুরুমাদকে এ করে আবার চলে গেল। হ্যাঁ, আমি অপ্রাকৃত জগতে তথা কৃষ্ণের খাস কামরাজন ছিল গুরুপাদ পদ্মের অপ্রাকৃত দিব্য গুণাবলী প্রকাশ করা, তার অপ্রাকৃত চরিতাবলী গুণগান করা মাদৃশ্য অধমের পক্ষে দৃষ্টতা মাত্র। তথাপি আমার জীবনের সাথে সংযোগ হয়ে যাওয়া কয়েকটি কথা গুরুপাদ পদ্মের শততম আবির্ভাব আসরে আপনাদের নিকট নিবেদন করছি। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি বৈষ্ণবগণ নিজ গুণে ক্ষমা করবেন। গুরুমা যখন জেল ছিল, পেপারে খবর কাজ উঠেছিল, খবর কাজটা আমার কাছে আছে, সেই মঠ থেকে নিয়েছি। ও তো গৌরীদি, এয়ারপোর্টে গৌরীদি লিখছে। 2004। আমি তো কিছুই জানি না, বুঝি না, তবুও কখনো কখনো কিছু উপলব্ধি হতো। কোনো একটা ঘটনা আমার খুব মনটা খুব অস্থির ছিল, কোনো একটা ঘটনা আমার মন খুব অস্থির ছিল। গুরুদেব তখন মাধবজি গৌড়মঠে ছিলেন। আমি গুরুদেবকে বললাম, গুরুদেব আমার সঙ্গে, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। গুরুমা তখন উত্তর দিলেন না। আরও একদিন গিয়ে বললাম, সেদিনও কোনো উত্তর দিলেন না। আবার একদিন যখন বললাম তখন গুরুমা বললেন, আমি জানি তো তোমার কথা, তুমি আমার আলেখ্যের সামনে দাঁড়িয়ে যেসব কথা বলো আমি তা সব শুনি, আমি সব জানি, তোমার কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, গুরুদেব আমার মনটা খুবই অস্থির, আমি বাড়িতে থাকবো না, আমি কোয়ার্টারে থাকবো। শুনে তিনি একটা ধমক দিয়ে বললেন, না না না, কোথাও যাওয়া হবে না, বাড়িতেই থাকতে হবে। সঙ্গে সঙ্গে আমার বুকের ভিতর থেকে যেন একটা পাথর খসে পড়ে গেল, মন শান্ত হলো আর কষ্ট দূর হলো। আমারও মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে সবাই তুলসী কাঠের মালা জপ করে, আমি যদি নিজে তুলসী কাঠ জোগাড় করে কেটে করবো আমার দ্বারা সম্ভব, কেউ যদি দেয় তাহলে আমি করবো। সবাই বলছে তুলসী কাঠের মালা, ডবল করে মালা কিনে করছি, আমার একটা মনের মধ্যে ভাবতাম, কাউকে বলতাম না। তো হঠাৎ একজন দিল আমাকে, এটা হচ্ছে কোথা, দোলের সময় ওই আমাদের ধর্মশালা বারান্দা আছে না, ওইখানে ওরা আছে। আমি যাচ্ছি, ও বাবু শোনো শোনো, এই লোকটাকে তো আমি চিনি না, আমি ওকে চিনি না, ও আমাকে চিনি। তা আমাকে বলে বসুন। আমি বলি কী হলো, নতুন লোক, একটা অপরিচিত লোক আমাকে বসতে বলো। তখন প্রভু আপনাকে একটা কথা বলবো। কী বলবেন? বলুন। ভয় ভয় আছে। বলছে আমি না 3টা মালা নিজে হাতে অনেক দিন ধরে কাঠটা তুলসী কাঠ করে তৈরি করেছি। একটা ও হচ্ছে তমাল ছিল না, তমালকে চিনি, তুই চিনিস না? দেখেছি? বাবা, তমাল কি না, ও ব্রহ্মচারী, ও শিষ্য করছে। আর গুরুমহাজকে সন্ন্যাস নিবে বলে গুরুমহাজের কাছে, হ্যাঁ বেরোয়া বস্তু ব্রহ্মচারী, সন্ন্যাস না ব্রহ্মচারী। হ্যাঁ, তো তখন ওর শিষ্য ছিল। পরবর্তীকালে ও কী করলো না, গুরুমহাজের কাছে নেবে, সন্ন্যাস নেবে। তো বলছে ওই লোকটা ওর শিষ্য ছিল, ঘুরে এসে গুরুমহাজের কাছে ওর নাম দীক্ষা নেই।
ও সব গুরুমাদের নাম শোনো, ও তো জানে না ওখানে। তা বলছে আমি একটা গুরুমাদের কাছে জপে নিয়েছি আর দুটো মালা আছে, আপনাকে একটা আমি দিতে চাই। মালা দুটো বার করলো, নিজে হাতে কাটা, ওই বড়ো বড়ো মালা, তুলসী কাঠে ঘষা বসানো, বেশ সুন্দর। তা আমাকে বলে আপনাকে একটা, আমি ভিতরে ইচ্ছাটা আছে আমি নেই, তো মুখ উপর থেকে বলছে কেন দোলেতে এত লোক আছে, আর কাউকে দিয়ে দেন। হ্যাঁ, আমি এটা বলছি, কিন্তু ভিতরে ইচ্ছা আমার কথা বলতে ঠাকুর শুনেছে, গুরুদেব শুনেছে যে পিওর তুলসী কাঠের মালা একটু জপ করা। তারপর বলছে আপনি একটা নিয়ে নেন। বলে আর একটা কী করবেন না, শোভানন্দকে দেবো। তখন সন্ন্যাস হয়নি, তখনকার ঘটনা, শোভানন্দকে দেবো। তারপর বলে প্রভু আপনি কিন্তু জপ করেন। তা আমি তো বলি দিল। তারপর দিন ওটা সন্ধ্যাবেলা দিল, সকালে তখন সেবক হচ্ছে আমাদের গোপীকান্ত, তখন অনেক আগের ঘটনা। তারপর নৃসিংহবাবু গোপীকান্ত তখন সেবক। গুরুমাদ ওই দোতলা, তুই দেখেনি দোতলা, যেটা ভজন কুটি, ওই ভজন কুটিতে গুরুমাদ হরিনাম করছে, আর সকালে বোধহয় নারমাদ ফাটফাট করছে দোলের সময়, আর গোপীকান্ত নিচে নামছে, নেমে তাহলে গোবিন্দবাবু ধন্যবাদ, আর মালাটা একটু জপে দেন গুরুমাকে। বলে কেন, তো গুরুমার সঙ্গে কোনো ঝগড়াঝাটি আছে? গুরুমা দেখা হরিনাম করছে, চল যা। তা আমি যাচ্ছি একটু। তাই তো গুরুমা তো গুরু মহারাজ, হ্যাঁ গুরু মহারাজ তখন মশারির ভিতরে ওই জপ করছে, কোটবালিশটা আছে এরকম বসছে, কোটবালিশের উপরে হাত রেখে এরকম জপ করছে। তা আমি বলছি গুরুদেব গুরুদেব, দু তিনবার বলো। আবার আমি বলেছি এই মালাটা জপে দিতে হয়। তুমি কবে এসেছ? আমি বলছি কেন, আমি দোলের আগে থেকে ওই তো পাশে আসো না। তা আমি বলছি আপনার শরীরটা ভালো নয় তো, অনেক লোকের চাপ, ওই জন্য আসেন। ও মায়ের থাকতে মাসির দরদ বেশি, মায়ের থাকতে মাসির দরদ বেশি, এই কথা বলছি। এত লোক আছে, শরীর খারাপ হয় না, তুমি এলে আমার শরীর খারাপ হয়। তারপর বলছেন পুরীতে কে কেমন আছে, কী করছে সেটা বলো। তখন আমাদের একটা গুরু ভাই সংবিধানন্দ বলে ওই সমুদ্রে স্নান করতে গিয়ে সমুদ্রে চলে গেছে। হ্যাঁ, সেই হ্যাঁ একাদশী, ওই খুব ছোট ছোট, হ্যাঁ 3-4 দিন পরে ওই চক্রতীর্থ আছে না, চক্রতীর্থ, ওইখানে 3-4 দিন পরে পাওয়া গেল। ও তো আগে জল খেয়ে ডুবে যাবে, তারপর ভাস, চপ খেলে তো ভাসবে না। তো তা আমি তা গুরুমাকে এই করার পর তা অনেক কিছু বলছে। তা আমি বলছি গুরুদেব অত সব কথা থাক, আপনি করুন, আমার মালাটা জপে দেন। বলছে তো আগের মালা কোথায়, আমি যেটা দিয়েছি। আমি বলছি ওটা তো আছে, ওটা নিয়ে আসো। আবার যেখানে ছিলাম ওটা রেখে গেছিলাম, ওটা নিয়ে গেছি। আর মালাটা খুব বড়ো তো, মাঝখানে ধরছি, এতটা ঝুলে আছে। তা গুরুমার কী করলো, বাম হাত দিয়ে আগে মশারিটা পিছন দিকে নিল, তারপরে ডান হাতে তো হরিনাম হচ্ছে, বাম হাতে ওটা ঝুলে আছে, করে নিল। মানে অবাক হয়ে দিচ্ছে, কীভাবে যে নিল, করে আমার হাত থেকে নিয়ে রেখে দিয়ে এক থাপ্পড় দেবো জানে। সর্বনাশ, কী রে, এরকম রেগে যাচ্ছে কেন? তখন গুরুমাজ বলছে আর কেউ নাই তো, আর তো কেউ নেই। আমার প্রভুপাদ একটা মালা থাকতে থাকতে দ্বিতীয় মালা দেয়নি। তো আমি বলছি আপনি তো বাজার থেকে নিয়ে থাকে, এই তো বেল কাঠের মালা, এই তো কাঠের মালা দিয়েছে। তো তখন গুরুমাজ বলছে যে আমি যেটা হাত দিই, এরকম হাত দিই, সেটাকে কাঠ থাকে, আমি কী হয়, বলে তুলসীর বাবা হয়ে যায়। আমাকে বল তুলসীর বাবা হয়ে যায়। তারপরে খাটে যে বসেছিল, ওই যে এটা খাটে হাত দিল, এরকম দুবার দিল। এটা কি, এই যে হাত দিলাম কী হলো, বলে এটা কী কাঠ, এটা কাঠ নাই রে, এটা তুলসী বাবা হয়ে গেছে, তুলসী বাবা হয়ে গেছে। তখন বলছে প্রভুপাদ কোনোদিন একটা মালা থাকতে থাকতে দ্বিতীয় মালা কাউকে দেন। আমার গুরুদেব নির্দেশ নাই, তিনিও কাউকে একটা মালা থাকতে থাকতে দুটো মালা দেন। আর আমারও নির্দেশ নাই একটা মালা থাকতে থাকতে দ্বিতীয় কোনো মালা দেয়া। তা আমি তো বলছি যে সবাই তো 2 টাকার মালা, কৃষ্ণদাস,
অনেকে বছর শুনেছি একটা মালা থাকতে সেটা হারিয়ে গেছে বিকু বলে নিয়েছে, একটা থাকতে থাকতে নেয়নি, সবকে বলতে হবে যে আমার হারিয়ে গেছে, চুরি হয়েছে, তখন নিজে যাবে না, ওই গোপীকান্ত বাবু হাত দিয়ে দিও, এই মালাটা জপে দিই। কিন্তু আমি তো ডাইরেক্ট দিচ্ছি, তা গুরুমাত বলছে হ্যাঁ একটা বেল কাঠের মালা ঠিক আছে। আমি যখন হাত দেই, আমি এই জগতের লোক নয় রে, আমি এই জগতের লোক, আমি ওই জগতের লোক, আমি হাত দিলে ওটা তুলসীর বাবা হয়ে যায়, তুমি ওইটা জপ করো, এটা সেটা রেখে দিল, বলে এইটাই জপ করো তোমার ইয়ে। সেদিন থেকে মনটা এমন হালকা হয়ে গেল, আর তুলসীর নামও আর কোনো শুনতে বললে আমার তখন ওই কথা মনে হয়। তো মঙ্গলপুর বাবা ভর্তি ছিল না যে জীবন নিতে নবজীবনে, হ্যাঁ। এখন বললো না, আমাকে বারবার বলছে তুই মালাটা নিয়ে নে, আমার ব্যাগে আছে, তুই মালাটা নে, মালাটা নে, বারবার বলছি। কেন আমি মালাটা নিলাম, তার কিছুক্ষণ পরেই দিয়ে রাখলো। কেন মালাটা নেই মানে? মানে জবের মালাটা আমি নিয়ে নিতে বলছে, মানে গুরু মাঝে মালা তুই নে, বার কর, নে, কতবার বলেছে, তারপরে আমি বার করেছি মালাটা। ওটা গুরু মহাদেব, ও তো গুরু মহাদেব দীক্ষিত। হ্যাঁ, আমি পরম গুরু মহাদেব শিষ্য যে বাবুজি মহারাজ ছিল দেখেছি, রামপদ বাবুজি, তার মালাটা আমি রাখলাম। একটা গুরুবনা এসে বলছে আমি মালা হারিয়ে গেছে, কী করে, আমি তাকে দিই। ওই মহারাজকে যখন আমি নিচে নামালাম, ওই হরিপুর ঘরে যে মহারাজ থাকতো, ওই তো মালাটা, হ্যাঁ আমি তো আচ্ছা, আমি ওটা আবার গুরুবনকে দিয়ে দিই, ও ওটা পরম গুরু মহাদেব মালা। হ্যাঁ, আমার মাথায় মালাটা ছোঁয়ালো তো। জিনিসটা হচ্ছে কি, আমাকে গুরুদেব এটা দিয়েছে যে তুলসীর বাবা, তুলসীর বাবা, কিন্তু আমি দুটা মালা যদি উপবাস দিতেন, আমার একটা মালা জপ করবো না, দুটা তো ছিল, মাঝে মাঝে একটু আধটু করতাম, তাও সব দিন করতাম না, অপরাধ হয়েছে মালা উপবাস। তখন একটা গুরুবন এসে বলছে মালা হারিয়ে গেছে, কী করবো, গুরুদেব নাই। আমি বলি গুরুদেবকে স্পর্শ করে নিয়ে আছে, তা আমি বলি পরম গুরু বলে ওই মালাটা দিয়েছে, আর না তোর মালা। আমি বলি কেন, উপবাস যাচ্ছে, এই গেছে, ওকে দিয়ে দিই। সেই থেকে এই কথাটা আমি নবদ্বীপে বক্তৃতাতে বলেছিলাম, দোলে টোলে আমাকে বক্তৃতা দিতে দিত, তো তখন আমি এই ঘটনা বলেছি। আমার বক্তৃতা দিয়ে এখন আমার পাশে 3-4টা গুরুবন এসে বলছে আমাদের মনের মধ্যে একটা সংশয় ছিল, আপনি তো আমাদের ভুলটা ভেঙে দিলেন। গুরুমাদের ভাইকে বলছি তো যে গুরুমার সঙ্গে এই হয়েছে, বলে আমাদের মনের মধ্যে একটা ছিল, গুরুদেব তো বাজারে মালা দিচ্ছে তা না, কিন্তু তারপরে যত আছে কি বলে আচার্য হয়েছে, সব তুলসীর মালা, তুলসী মালা নিয়ে, এই মালা হবে না, এটা কাঠের মালা। আমাকে নারায়ণ মহাদেব বলছে তুলসী মালা নিয়ে, পর্যটক মহারাজ নিজে বলছে তুই তুলসী মালা নিয়ে, এগুলো কাঠ। আমি শুধু ভাবতাম তো এরা কাঠকে তুলসী করে কেউ, আর কে তুলসীকে তুলসী করে, যত আচার্য আছে, যত আচার্য আছে। এই যে দুলা আগে ও বাজার মালা দিয়েছিল, তারপর গুরুদেব বলছে আর আমাকে তুলসী মালা নিয়েছে, আমি জপে দেবো, একটা কাঠের মালা, এটা হবে না। আমি আর কিছু বলি না, আমি বলেছি। ওদের বাড়ির প্রোগ্রামটা হয়ে গেছে না হবে? দুলাপুর বাড়িতে প্রোগ্রাম 25 তারিখ, 25 তারিখ, 25 ডিসেম্বর, শুক্রবার 25 তারিখ। গৃহতিথি ওরা মহারাজের একটা এই তো 25 ডিসেম্বর, তো বড়দিন যেদিন। আচ্ছা, ও তো যখন তখন করে, আমার দুজনে তো প্রায় যায়, যখন তখন। পরে সেবার তো গোলাপু জোর করে নিয়ে গেল, দেখে গেলাম, যেতে পারলাম না আগেও বললেন। কিছু গাড়ি পাঠিয়ে দেবে, হ্যাঁ গাড়ি পাঠিয়ে দেবে। তোকে যে বলে একটা এ যাবি? হয়, এইবার এদিকে যাবি, নন্দিকে নিয়ে যাবি, এবার নন্দিকে নিয়ে যাবি। তুমি একা যাবে না, তুমি যাবে। না ও হারিয়ে যাবে না গাড়ি আসবে, ওরা গাড়ি নিয়ে আসবে। ওখানে যে ওই খেয়েছিস, ওই খেয়েছিস, খেয়েছে, ওই হ্যাঁ খেয়েছে, কি ও সব চন্দ্রতে খেতে আসে, খালি হ্যাঁ। বাড়িতে মানে চন্দ্রতে খাবো নিয়ে না না ওই এটা খেয়েছে। আপনি জানেন পরে খাবো, খায় না এগুলো। খাবে, তিনি খাবে। হ্যাঁ, মিষ্টি খায় না, আর বাইরের কোনো জিনিস খায় না, তো এর নিতে চায়। এটা খাবে না? খায় না, খাবে, একটু দেবো, মুখে প্রসাদ আছে, খাবে, দেবো না। হে চুপ কর। আচ্ছা না মা আসেনি। না সতত আই বাবা সরে, আচ্ছা আমি তো কিছুই জানি না, বুঝি না, তবু কখনো কখনো কিছু উপলব্ধি হয়। কোনো একটা ঘটনা আমার মনটা খুব অস্থির হয়েছিল, মাধবজি গৌড় মঠে
গুরুদেবকে বললাম, গুরুদেব আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। গুরুমা তার উত্তর দিলেন না। আবার একদিন গিয়ে বললাম, সেদিনও কোনো উত্তর দিলেন না। আবার একদিন যখন বললাম, তখন গুরুমা বললেন, আমি জানি তো তোমার কথা, তুমি আমার আরেকের সামনে দাঁড়িয়ে যেসব কথা বলো আমি তা সব শুনি। আমার লোকের সামনে যেসব কথা বলতো, আলেকের কাছে বলে এর সব কথা আমি এত মহারাজ এত শুনেছি, এই জাতীয় কথা কোনোদিন কারো মুখে শুনি। সে তুমি আমাকে আমাকে বহুপাদের কত গণের মুখে আমি হরিকথা শুনেছি, বই পড়েছি, এই জাতীয় কথা কোনোদিন তাহলে কী জাতীয় গুরু হলে এই জন্য ফোনে দেখছিলাম গুরুমা স্বয়ং পুরে যেরকম বহু পাঠ করছে সেরকম। আমি সব জানি, হ্যাঁ হ্যাঁ, তোমার ভয় কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, গুরুদেব আমার মনটা খুবই অস্থির, আমি বাড়িতে থাকবো না, আমি কোয়ার্টারে থাকবো। শুনেই তিনি একটা ধমক দিয়ে বললেন, না না না, কোথাও যাওয়া হবে না, বাড়িতেই থাকতে হবে। সঙ্গে সঙ্গে আমার বুকের ভিতর থেকে যে একটা পাথর খসে পড়ে গেল, মনটা শান্ত হয়ে গেল, আর একটু আর কষ্টও দূর হয়ে গেল। গুরু মহারাজ এয়ারপোর্টে গিয়ে দিয়ে যাতায়াতের খবর তরুণ প্রভুর মাধ্যমে জানতে পারলাম। আমার বাড়ির সামনে দিয়ে গুরুদেব যাতায়াত করেন, তথাপি গুরুদেব আমার বাড়ি চলুন এ কথা বলবার সাহস কোনোদিন হয় না। কারণ আমার বাড়ি যে ভাঙা বাড়ি, গুরুদেবকে এই ভাঙা বাড়িতে আসতে বলতে পারি, মনে মনে খুব কষ্ট পেতাম আর কাঁদতাম। এর কয়েকদিন পরে আমি স্বপ্ন দেখলাম, আমি আমার বাড়ি ঘর রাস্তা সব পরিষ্কার করছি। একজন জিজ্ঞাসা করলো, কী বাবা এত পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কেন? আমি বললাম, আমার গুরুদেব আসবেন তো তাই পরিষ্কার করছি। তারপর আমার ঘুম ভেঙে গেল, মনে মনে চিন্তা করতে থাকলাম, সত্যি কি গুরুদেব কোনোদিন আমার বাড়ি আসবেন? বিনোদবাড়ি গৌড় মঠে গুরু মহারাজ অবস্থান করছিলেন, সামান্য কিছু উপহার নিয়ে গিয়েছিলাম গুরুদেবের দর্শনে। গুরুদেব আমার উপহার হাতে নিয়ে বললেন, তোমার বাড়িটা এয়ারপোর্ট থেকে কত দূরে? আমি বললাম, গুরুদেব এয়ারপোর্ট থেকে 5-7 মিনিট সময় লাগে। তিনি বললেন, তোমার বাড়ি আমি যাব। আমি বললাম, কী করে যাবেন গুরুদেব? আমার তো বাড়ি ভাঙা, আমার বাড়ি তো ভাঙা। গুরুদেব বললেন, আমার মা থাকে আর আমি থাকবো না। বললাম, এই সৌভাগ্য কি আমার হবে গুরুদেব? বললেন, হবে হবে। আমি এমনও এক মায়ের বাড়ি গিয়েছিলাম, সেখানে সারা বৃষ্টি হয়েছিল আর আমার ছাতা মাথায় দিয়ে বসেছিলাম। বর্ষাকালে বর্ষা হচ্ছে, বৃষ্টি পড়ছে, কীরকম বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়ে বসেছে সারা রাত্রি। কিন্তু সকালবেলা ওরা তো জানে বৃষ্টিতে ঘুম হয়নি, তখন জিজ্ঞাসা করছে যে, গুরুদেব আপনার তো সারা রাত্রি ঘুমাতে পারেননি, আমরা তো জানি ঘর ফুটের ঘর। বলছে, না না, আমার একটু কিছু অসুবিধা, আমি সারা রাত্রি ঘুমিয়েছি। তাদেরকে একটু চিন্তা করতে দেন। এই বিমলা দিয়ে আসছে, দেখেছি, এ দেখেন বিমলা দিকে দেখেছি। হ্যাঁ ওই যে পূজা আসে না, পূজা দিদা দেখেছি। এই তো এখানে বহুদিন ছিল। এখন আপনারা তো কালকে যাচ্ছেন তো? হ্যাঁ, আপনারা তো যাচ্ছেন কালকে, দুয়ার বাড়ি যাচ্ছেন না? কে? আপনি কোনো ঠিক নেই। দুয়ার বাড়ি কালকে এখানে 100 লোকের উৎসব। আর ঠিকানা না আছে কি করে যাবে? হরিকে ঠিকানা না দিল না, সে আর করছে না, ফোন তুলছে না। ও বিমলাদির বাড়ির পেছন সাইডে শোন ওই যাইনি, কিন্তু তো সেই বিমলাদি গুরুমাজের দীক্ষিত সামনে আরও তো গুরুমাজ কাউকে না বলে যায়, তোমার বাড়ি যাও কিছু বলবে না, চলে যাও। ওরা তো মাঠে ঘাটে কাজ করে, মাঠের কাজের দিন। তো গুরুমাজ কী হতো, একটা সেবককে নিয়ে গেছে আর যে দেখে ঘরে তালা দেয়া, তা ঘরে ঢুকবে কী করে? ওরা তো আসবে 3-4টার সময়, গেছে তো 11টা সাড়ে। হ্যাঁ, তা গুরুমাজ তালা দেওয়া আছে, কী করবে? বলছে গুরুমাজকে, সেবক বলছে তালা দেওয়া আছে। সে তখন কী করলো, তিনটে তালাটা খুলে গেল। তারপর গুরুমাজ বলছে, এই যা রান্না কর। রান্না করতে তালা দেওয়া, কী রান্না করবে? সেখানে যে গুরুমাজের কীরকম তালা দিল, তার তালা খুলে গেল। ওরা রান্না করে ঠাকুরের ভোগ ঢোক দিয়ে খেয়ে দিয়ে বিশ্রাম করছে, তারপরে আসে।
ওরা তো টাইমে আসে না, মাঠে গেলে জানে যখন যাই যাও। তাই এসে গুরুমাকে দেখে তার অবাক হয়ে যায়, তালা দিয়েছিল, তালা ভেঙেছে নাকি দেখি, তালা ঠিক আছে, সব ঠিক আছে। একে বলে অলৌকিক, কি না করতে পারে। সাইকেল নয় নয় এরকম কোনো আচার্য শুনেছো কোনো দিন? এরকম কোনো আচার্য এরকম শুনেছো? তারা মাঠে জানো বাড়ি রান্না কত ভাব। গুরু মহারাজ বলছে যে আমি তাকে উদ্বেগ দেবো কেন। হ্যাঁ গুরু মহারাজ যখন যেত চাল ডাল সবজি টবজি নিয়ে যেতেন, আর ওদিকে কেন সপ্তাহে একবার বাজার, এখানে যদি বাড়ি বাজার যেতে হবে 3 মাইল দূরে, অনেক দূরে দূরে। তা আমি যদি 5-6 জন নিয়ে যাই, ওরা তো হাওয়া খাওয়া হয়। গুরু মহারাজ যা নিয়ে যাবে 1 দিন 2 দিন চলিয়ে, বেশি চাল ডাল তেল মশলা নিয়ে যা, তার আর কোনো কষ্ট নেই, তারপর তুমি যা করো। কিন্তু গুরু মহারাজ এরকমই বিচারক ছিলেন, কাউকে উদ্বেগ দিত না। কাউকে যে তার বাড়িতে গেছে সবার আজ থেকে 20 বছর 25 বছর যে পায়খানা ছিল, তা গুরুমা তারা তো মাঠে সাথে অনন্ত পায়খানা। গুরুমাজ বলছে তোমাদের তো অনন্ত পায়খানা, তা বুঝছো অনন্ত পায়খানা যায়, অনন্ত পায়খানা মনে বুঝি একটা ঘড়িতে জল নেই, ওই মাঠের অন্ধকার থাকতে থাকতে চলে যায়। তারপর যখন বর্ষাকাল হয় তখন নিয়ে যাও। তো গুরুমাজ বলছে তোদের একটু উঁচু জায়গা দাও, আর চট দাও, 3টা ড্যাং দাও, ওই লাঠি 4টা কোনো পেঁচিয়ে দিল, একটা সামনে চট টাঙিয়ে দিল, আর কোদাল নিয়ে গেছে গুরুমা, কোদাল দিয়ে উঁচু একটু এই ধারে পাউচের মধ্যে করে দিল, একটু গর্ত করে 2-1 দিন তো থাকবে, ব্যাস নিজে ইয়ে করে নিল, পায়খানা করে নিল। কীরকম মানিয়ে নিতে পারে দেখো, কোনো বাড়িতে যাবে না। গুরুমা যদি পাকা বাড়ি থাকে, পাশে বাড়ি, যে তা ওইখানে বসতো না, যখন যাকে যেভাবে রাখবে তাকে সেভাবে থাকতে হবে। না গুরুমা কোনোদিন পাকা বাড়ি টাড়ি পছন্দ করতো না, বড় লোকদের পছন্দ করে। এই যে সিঙ্গানিয়া এই যে বিল্ডিংটা হয়েছে, গুরুমা সবাইকে বলেছে সিঙ্গানাকে 1 পয়সা কেউ চাইবে না। যদি শুনেছি তোমরা চেয়েছো এখানে আমি আর থাকবো না, অন্যত্র চলে যাবো। গুরুমা ভীষণ একদমই, তো কেন ওরা বড় লোক, তো ওদের ইয়ে আছে, হ্যাঁ অহংকার। তো এই বিল্ডিংটা পুরো হয়ে গেল, ও যেন আমাকে বলবে আমি রেডি আছি দিব। গুরুমাদও বলে না, কোনো সেবক বলে না। ও তখন কি বুঝতে পারছে যে নিশ্চয়ই আমি একটা ডোনা, আমি সব জায়গায় দিয়েছি, আর এখানে তখন তিনি গুরুমাদের কাছে হাত পায়ে ধরে বলছো গুরুদেব আমাকে একটু সেবার সুযোগ দেওয়া, মঠ তো হয়ে গেল, আমি যেন হওয়ার আগে আমাকে বলবো আমি তো। তখন গুরুমা বলছে আমার তো মঠ হয়ে গেছে, না আমাকে একটু সেবার সুযোগ দেওয়া। এই যে এইটা করেছে, দরজাটা করেছে, সিংহাসনটা করেছে। সিংহাসনটা খুব ভালো কাঠে করছে, এই কাঠ কেন যুগ যুগ ধরে কিচ্ছু হবে না, সেই কাঠের সিংহাসন করেছিল। কমলবাবু কী করলো না, তাকে হ্যাঁ সেই সিংহাসনটা চুচুড়া মঠে দিয়ে দিল। যখন শুনলো সেদিন থেকে মঠে আসা বন্ধ, আমাদের সঙ্গে যোগাযোগ ছিন্ন করে, বলে এত সুন্দর করে এখানে নিজে তৈরি করে মিস্ত্রি দেখে এইখানে সব তৈরি করে লাগিয়েছে, এইখানে বসে। আর ওইটা না, ওই চুচুড়া মঠে না ভিতর, মন্দিরের ভিতর দেয়নি, ওটা বাইরেই আছে। কে বললে? ওই সিংহাসনটা না। বারান্দায় রয়েছে, বারান্দায়। ওই এখান থেকে যেটা দিয়েছে, ওইটা তাহলে কি পুরোনোটা বারান্দায় আছে? হ্যাঁ। এটা 2 পেজটা করে দিছে না, ওটা না। বলিনি, চুচুড়া মঠে যেটা আগে যেটা ছিল না, আগে যে সিংহাসনটা ছিল সেইটা তাহলে বারান্দায়, আমরা যখন গেছিলাম বারান্দায় সিংহাসন রাখা ছিল, আর একটা মন্দিরের ভিতরে সিংহাসন আছে। আমার এখানকারটা মন্দিরের ভিতরে, আর আগে যে পুরোনোটা ওটা বারান্দায় রাখা। আপনি কবে গেছিলেন? পাশাঙ্কুশা একাদশী দিন গুরু মহারাজ, ওই পাশাঙ্কুশা একাদশী গুরু মহারাজ কয়েক ঘন্টার জন্য এসেছিলেন ওনার বাড়িতে, গৌরীদের বাড়িতে কয়েক ঘন্টার জন্য। আমি এত পাপি প্রথম যে গুরুদেবের কৃপা স্বপ্ন দেখেও বুঝতে পারিনি তিনি এই ভাঙা কুঠিরে আসবেন। তার এই অহেতুকি কৃপা অনুভূতি নিয়ে যেন সর্বদা তাকে স্মরণ রাখতে পারি। তিনি বলেছিলেন আমি আবার আসবো, সাক্ষাৎ হয়ে তার আশা হয়নি, তবে আরক্ষরূপে তিনি সবসময় রয়েছেন। গুরুমা যখন কলকাতা মঠে ছিলেন তখন প্রতিদিন গুরুদেবের ঘরে কীর্তন হতো, হরিকথা হতো,
অফিস ছুটির পর আমি ছুটে ছুটে মঠে যেতাম। একদিন রবিবার সকালেই মঠে চলে এসেছি। দুপুরে প্রসাদ পাওয়ার পর মঠের নিচের তলা এক ঘরে বিশ্রাম করেছিলাম। ওই সময় স্বপ্ন দেখি গুরুদেবের ঘরে কীর্তন শুরু হয়ে গিয়েছে। গুরুদেবের সামনে মঠে ব্রহ্মচারীগণ বসেছেন, নিতাই প্রভু কীর্তন করছেন। গুরুদেব কবে তব করুণা প্রকাশ, আমি এই কীর্তনটা ধরেছি। হ্যাঁ, আর কৃপা করো বৈষ্ণব ঠাকুর, এইসব কীর্তন একবার করেছিল মথুরা মঠে। মহারাজ ঝরঝর করে কাঁদছে এইটা সুর ধরে, এইসব কীর্তন কীর্তনটা তো গুরুদেব বড় কৃপা করি গৌরবনে মাঝে তার জন্য এইটা ভালো। গুরুদেব কবে তবে করুণা প্রকাশ, শ্রী গৌরাঙ্গ লীলা হয় নিত্য তত্ত্ব, এই তখন এই কীর্তনটা ধরে গুরুমাত বলে দিতেন কী কীর্তন হয়। কোনোদিন বলতেন না যে তোরা রাধারানী কীর্তন কর, কোনোদিন বলতেন শরণাগতি কী হবে গুরুমাত বলে দিত। একদিন আমি বন্দনা করছি আর কেউ না, গুরুমাত আছে আমি আছি, আর দু একজন আছে মনে। গুরুদেবের যে পরম গুরুদেবের যে এটা, এই যে বন্দনাটা, নমঃ বিশ্ববাদা আচার্য কেশব অভিন্ন রূপনে শ্রীসমদ ভক্তি বেদান্ত বামন রূপ, এইটা পুরাটা বললেন। আর পরম গুরুমাদের 2 লাইন বলেছে, 8টা বলিনি। অনেকটা চলে এই গাধা কোথাকার, এইটা ছেড়ে গেলি কেন? আমি যে ছেড়ে গেছি এটা রোজ করবি, বাদ দিবি না। সেদিন থেকে কোনোদিন আর বন্ধনাটা পুরো করতে হয়। আমরা 4 লাইন ছিল, আবার 4 লাইন যোগ করেছে না গুরুদেবে, সেটা পুরাটা করতে বলতো। সেদিন থেকে বকা দেওয়ার পর আমি যে আমরা মাঝে মাঝে কেন তাড়াতাড়ি করে একটু ছেড়ে করি। হ্যাঁ, পুরোটাই করতে হবে। গুরুমাদের না পুরোটা করতে হবে। ওটা 8 লাইন আছে, আমরা 4 লাইন করি। গুরুদেবের 8 লাইন আছে, 4 লাইন করি। হ্যাঁ না, গুরুমাদের সামনে আমি ওই দিন করিনি, আমাকে খুব বকা দিল, এই গাধা কোথাও এটা ছেড়ে যাচ্ছিস, পুরোটা করবি। এর দ্বারা কী শিক্ষা হয় যে জীবন আর সব ভুল কোনোদিন হবে না। এগুলো কে বলবে? এখন কোনো মহারাজা বলবে যে এটা করো ওটা করো? কোনো মহারাজ আমাদের এরকম শেখায়নি, কোনো মহারাজ বলেন যে এইটা করতে হবে ওইটা করতে হবে। এখন কোনো কিছু প্রশ্ন হলে তুমি কার কাছে যাও, কে তোমাকে সৎ উত্তর দেবে? নারবাদ একদিন সে মৃণালকে চিনি, নবদ্বীপে মৃণাল গামছা দোকানে, তার বাড়িতে উৎসবে তো মহারাজ পাঠ করছে। আমি গেছি, অনেক মহারাজরা আছে। তিনি মহারাজ বলছেন যে গুরুদেবকে কোনোদিন দুধ দিয়ে স্নান করাবে না। সেটা হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, চিড়িয়ামঠে ফোন করছিলাম। কে? চিড়িয়ামঠ থেকে। চিড়িয়ান মোড়। হ্যাঁ, চিড়িয়ামঠ থেকে। শিয়ার মোড়। একাদশীটা কবে পড়েছে আমাদের? আমাদের পড়েছে মঙ্গলবার। মঙ্গলবার। আচ্ছা, ঠিক আছে। কি ঠিক আছে কি? কেন পঞ্জিকা নাই? পঞ্জিকা আছে, পঞ্জিকায় তো দেখাচ্ছে একাদশী ব্রত উপবাস 15ই ডিসেম্বর, আর এদিকে দেখাচ্ছে সফলা পক্ষবর্তিনী মহাদ্বাদশী হচ্ছে 16ই ডিসেম্বর। তার পুরাটা বাংলাটা পড়বে তো। বাংলা একটা হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার জন্য, আর একটা হচ্ছে মথুরার জন্য। তা তুমি কি মথুরায় আছো? ওটা করবে কেন? ওখানে তো লেখা আছে কোনটা করতে হবে। বাংলা বিহার উড়িষ্যার জন্য মহাদ্বাদশী, আর মথুরা সূর্য উদয়ের জন্য ওটা একাদশী পড়েছে। অনেকে ফোন করে জানতে, আমি ভালো করে পড়ো কি লেখাটা আছে, ঠিক আছে? হ্যাঁ, তবু জিজ্ঞাসা করতে ভালো হয়েছে। আর পারণটা এবং 9:48 মধ্যে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। পাঠ করছি, শোনো। এই অহেতুকি কৃপা অনুভূতি নিয়ে যেন সর্বদা স্মরণ করতে পারি। তিনি বলেছিলেন আমি আবার আসবো, সাক্ষাৎ করে তার আশা হয়নি, তবে আলোক করবে তিনি সব সময় রয়েছেন। গুরু মহাদেব যখন কলকাতায় ছিলাম, প্রতিদিন গুরুদেব ঘরে কীর্তন হতো, হরিকথা হতো। অফিস ছুটির পর আমি ছুটে মঠে যেতাম। একদিন রবিবার সকালে চলে এসেছি। দুপুরে প্রসাদ পাওয়ার পর মঠে নিচের তলা ঘরে বসে বিশ্রাম করছিলাম।
ওই সময় স্বপ্ন দেখি গুরুদেব ঘরে কীর্তন শুরু হয়ে গেছে। গুরুদেব স্বর্ণ মঠে বমিতার বসেছেন আর নিতাব কীর্তন করছেন। গুরুদেব কবে তো করুণা প্রকাশে হঠাৎ ঘুম ভেঙে গেলো, তাড়াতাড়ি উঠে চোখে জল দিয়ে উপরে উঠে গিয়ে দেখি ঠিক যেমন স্বপ্ন দেখেছি একদম সেইভাবে বমিতারগণ বসেছেন আর ঠিক ওই কথাটাই নিতাব গাইছেন, কীর্তনটা গাইছেন। মনে একটু আনন্দ অনুভব হলো এইভাবে যে গুরুদেব আমার স্বপ্নের মাধ্যমে ঘুম থেকে ডেকে দিয়েছিলেন, এটাই আমার উপলব্ধি হলো। আর একদিন পরে আবার স্বপ্ন দেখলাম গুরু মহারাজ আমাদের বাড়িতে দুপুরে প্রসাদ সেবা করে বিশ্রাম করছেন। দুপুর 3টা নাগাদ আমি গুরুদেবকে বলছি কী সেবা করবেন? গুরুদেব একটু সুদিন বানিয়ে দেই। তিনি বললেন আমি এই সময় ফলের রস খাই। তখনই ঘুম ভেঙে গেল। আমি তখনই কলকাতা মঠে চলে যাই। উপরে গিয়ে দেখি এক গুরু মহারাজের ঘর থেকে সরবতি লেবু মানে কি রে? মুসম্বি। হ্যাঁ, লেবুর খোসাগুলো নিয়ে বেরিয়ে আসছেন। আমি তাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন হ্যাঁ, এই সময় গুরুদেব সরবতি লেবু রস সেবা করেন। সেই থেকে গুরুদেব যতদিন এখানে কলকাতা মঠে ছিলেন মনের আনন্দে এই সেবাটা সম্পন্ন করেছিলাম। মেঘালয় চূড়া গৌড়িয়া মঠে গুরুদেবের ব্যাস পূজার আয়োজন শুরু হয়ে গিয়েছিল। শঙ্কর সোনবাবু আমাকে বললেন গৌরীদি চূড়া যেতে হবে। গুরু মহারাজের ব্যাস পূজা আপনার জন্য প্লেনের টিকিট কেটেছি, কিন্তু আমার ছুটি মাত্র 4 দিন। মঠে গুরু ভাইরাও যাচ্ছেন, 7-8 দিন লাগে। তাদের সাথে আমার যাওয়া সম্ভব নয়, তাই তারা যেদিন গেলেন সেদিন আমি একটা ফুলের তোড়া দিয়ে এয়ারপোর্টে গিয়ে তাদের হাতে দিয়ে এলাম গুরু মহারাজকে দেওয়ার জন্য। আমি অফিসে গিয়ে কলকাতার মঠে ফোন করে বলি যে আমার তো মাত্র 4 দিন ছুটি, আর আমি একলা যেতে তো পারবো না, তাই আপনারা যদি কেউ যেতেন তাহলে অনুরোধ করার পর 70 দিতে রাজি হলেন। আমি প্লেনের টিকিটটা কেটে গৌহাটি গেলাম। সেখান থেকে বাসে করে পরের দিন চূড়ামঠে পৌঁছে দেখি গুরু মহারাজের ঘর খোলা রয়েছে। আমি গুরুদেবের ঘরের চৌকাঠে পা দিতে না দিতে গুরুদেব বললেন কি তুমি উড়ে চলে এলে? সত্যি গুরুদেব সব কিছু জানেন। আমরা তখন কোথায় কি করি, আমরা কখন কোথায় কি করি তিনি সব জানেন। তিনি প্রতি মুহূর্তে আমাদের বুঝিয়ে দিচ্ছেন আমি তোমাদের সঙ্গে রয়েছি। তুমি বোকারাম, আমি কিছু বুঝতে পারিনি। তুমি বলছো আমি বোকারাম, আমি কিছু বুঝতে পারিনি। কিছু সময় পর স্বরূপপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হলে তিনি আমাকে বললেন গৌরীদি আপনার দেওয়া ফুলের তোড়াটা নিয়ে যখন আমি ভোর রাতে গুরুদেবের ঘরে গেলাম, আমাকে দেখে গুরুদেব বললেন গৌরীদি পাঠিয়েছে, দাও। কে পাঠিয়েছে সেটা বলার আগেই বলে দিচ্ছি। প্রতিটা মুহূর্তে তিনি যে কী জাতীয় গুরু, মানে ভগবানের, এই জন্য কৃষ্ণ ভক্তের কৃষ্ণগুণ সকলে শুনতে। এগুলো শক্তি দদামি বুদ্ধি যোগং তং মাফু জানতিতে। এই জন্যই তো সিংহাসনে বসেছে, এমনি সিংহাসনে। এই জন্য পরম গুরু মহারাজ বলছে যে বেদান্ত সমিতিকে একদিকে রাখো আর একদিকে বামন গোস্বামীর তার পাল্লাটা ভারী। এই জন্য অভিন্ন বলে। আর কাকা গুরু অভিন্ন সহ্য করতে বুক ফেটে যায়, তার অভিন্ন বলতে পারে না। কি বলেছে গৌড়ীয় গগনের ডিকশনারি। হ্যাঁ, এটা প্রভুপাদও বলেছে। প্রভুপাদ বলছে তুমি বাচ্চা ছেলে, তুমি এত শ্লোক মুখস্থ করেছো। ছোটোবেলা প্রভুপাদ তাকে এই জন্য করে রেখেছে। তখন সন্তোষ, তখন সেই যেগুলো দেখে তাকে দীক্ষা দিলেন, হরিনাম দিলেন আগস্ট মাসে। আচ্ছা, সজ্জন নামটা পরে হয়েছে। দীক্ষার নাম হচ্ছে সজ্জন, আগে সন্তোষ, তা হরিনামের পর সজ্জন করেছে। মানে সজ্জনদের সেবা করার জন্য সজ্জন। বামন নামটা কখন হয়েছে? সন্ন্যাসের 108 নামের মধ্যে একটা নাম। গেটে দিয়েছি বলে এখন সবাই পড়ে। আমি ভাবলাম কোন গৌরী কথা গুরুদেব বলছেন, সঙ্গে সঙ্গে গুরু মহারাজকে বললেন। গুরু মহারাজ বললেন এয়ারপোর্টে গৌরীজি পাঠিয়েছে না। শুনে আমি আর কান্না চেপে রাখতে পারলাম না। প্রায় প্রত্যেক ভক্তকে এইভাবে মুক্ত করে থাকে। গৌরীদি পাঠিয়েছে, দে আমাকে দে। এই যে কিছু বলার আগে তিনি যে বলে দিচ্ছেন,
প্রতিটা মুহূর্তে দেখবি তার প্রতিটা অলৌকিক, প্রতিটা মুহূর্তে। এই বইটা যদি পুরো কেউ পড়ে না, অনেক কিছু শিখতে সবথেকে জানতে ভালো হবে। লাগে তপসী মহারাজেরটা। হ্যাঁ, তপসী মহারাজ ওইটা সব থেকে ভালো। গুরুদেবের তো আমার কোনোটা ছোট বড় না, এই সমস্ত ছোট ছোট ঘটনা দ্বারা গুরুদেব বুঝিয়ে দিয়েছেন তিনি অপ্রাকৃত মহাপুরুষ, পরম বৈষ্ণব। কিন্তু মায়াবদ্ধ যে আমি সেই গুরুকে চিনতে বুঝতে পারলাম না, এটাই অযোগ্যতা। আমার নিজস্ব কোনো যোগ্যতা নেই। গুরু কৃপাতে গুরুদেব অলৌকিক ঘটনা উপলব্ধি হয়। গুরু বৈষ্ণবগণের আশীর্বাদে আমার সামান্য কয়েকটা উপলব্ধির কথা বিবৃত করলাম। গুরু বৈষ্ণবগণ কৃপা করে আমার ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন আর আশীর্বাদ করবেন। নিত্য কাল যেন গুরু বৈষ্ণবকে স্মরণ করতে পারি। বাঞ্ছা কল্পতরুবৎ কৃপা সিন্ধু ভয়বৎ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। বাঞ্ছা কল্পতরুবৎ কৃপা সিন্ধু ভয়বৎ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম।